বেসিক ইংলিশ ফর অল লেকচার 0। কোথা থেকে ইংরেজি শেখা শুরু করতে হবে? সঠিক পদ্ধতি ও পরিকল্পনার অভাবে ঝরে পড়ে লাখ লাখ শিক্ষার্থী। এস.এম. জাকির হুসাইন। এই ভিডিওটি দেখুন এবং ইংরেজি শেখার সঠিক রূপরেখা জেনে নিন। আপনি যার কাছ থেকেই শিখুন না কেন এই পদ্ধতি অবলম্বন করুন, এবং আপনি যদি অন্যদেরকে শেখাতে চান তাহলেও এই পদ্ধতি অবলম্বন করুন। নিজের ম্যাটেরিয়াল নিজে তৈরি করে আপনি এই পদ্ধতি অবলম্বন করে অন্যদেরকে শেখানোর ক্ষেত্রে শতভাগ সফল হতে পারেন। কথায় বলে, যার শেষ ভালো তার সব ভালো। আসলে যার শুরু ভালো তার শেষও ভালো, কারণ দ্য মর্নিং শোজ দ্য ডে। সকাল দেখেই বোঝা যায় দিনটা কেমন যাবে। সুতরাং আপনার পদ্ধতি এবং নীল নকশা যদি সঠিক না হয় তাহলে এগিয়ে যাওয়া কখনোই সফল হবে না। একেবারে শুরুতেই মৌলিক একটি প্রশ্ন অন্তরে জাগ্রত করার মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে, যেন আমাদের ফোকাস সঠিক থাকে। প্রশ্নটি হলো, কোনো ভাষা শেখা মানে কি? আসলে কোনো ভাষা শেখা মানে হলো সেই ভাষায় বাক্য গঠন করতে শেখা। এখন প্রশ্ন হলো, বাক্য মানে কি? নিশ্চয়ই আপনি আপনার মনের মধ্যে বাক্যের সংজ্ঞা সন্ধান শুরু করেছেন। আসলে সংজ্ঞা মুখস্থ করে কোনো লাভ নেই, কারণ আমরা শুধু জ্ঞান অর্জন করতে চাচ্ছি না, আমরা বরং আমাদের দক্ষতা বিকশিত করতেও চাচ্ছি। সুতরাং শুধু সংজ্ঞা মুখস্থ করলে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার সমতুল্য হয়ে যাবে, কারণ আয়নার সামনে দাঁড়িয়ে আপনি যা বলবেন আপনি দেখবেন যে আপনি তাই শুনছেন এবং আয়নার মধ্যে যে দাঁড়িয়ে আছে সে শুধু তাই বলছে। সুতরাং বাক্য মানে কি, এই প্রশ্নটি আমরা করে ফেললেও আসলে এর দিকে আমরা বিশেষ মনোযোগ দিতে চাচ্ছি না, কারণ আমরা বাক্যের দর্শন নিয়ে আলোচনা করতে চাচ্ছি। বরং আমাদের মূল লক্ষ্য হলো কত দৃষ্টিকোণ থেকে বাক্যকে বিচার করা যায়। আমরা যখন কোনো বাক্য তৈরি করি তখন আমাদের মনের মধ্যে একটি উদ্দেশ্য কাজ করে। সেই উদ্দেশ্য পূরণের জন্যই কিন্তু আমরা বাক্যটিকে ব্যবহার করি। সুতরাং উদ্দেশ্যের বিচারে বাক্যকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আবার বাক্য তৈরি করতে হলে আমাদেরকে বিভিন্ন শব্দ একত্রিত করতে হয়, এবং শব্দগুলি একত্রিত হয় কেবল তাদের নিজস্ব বৈশিষ্ট্যের গুণেই। জোর করে একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দ জুড়ে দিলেই কিন্তু বাক্য বা কোনো শব্দগুচ্ছ গঠিত হয়ে যায় না। সুতরাং শব্দের বৈশিষ্ট্যের বিচারেও বাক্যকে বিভিন্ন ভাগে বিভক্ত করার পদ্ধতি জানতে হবে। বিভিন্ন উদ্দেশ্য অর্জনের জন্য আমরা যত ধরনের বাক্য গঠন করি সেগুলিকে ট্র্যাডিশনাল গ্রামারে টাইপস অফ সেন্টেন্সেস বলা হয়, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স বা উইশ ইত্যাদি। আবার শব্দের বৈশিষ্ট্য বিচারে বাক্যগুলিকে বিভিন্ন ভাগে বিভক্ত করা যায়। তার কারণ হলো শব্দগুলি তার নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী অন্যান্য শব্দকে তার চারদিকে টেনে আনে, এবং এভাবে বিভিন্ন ধরনের শব্দগুচ্ছ বা প্যাটার্নস তৈরি হয়। এগুলিকে আমরা বলি বেসিক সেন্টেন্স প্যাটার্নস। কোনো ভাষায় যে শত শত স্ট্রাকচার থাকতে পারে তার পিছনে রয়েছে কিন্তু এই রহস্য, শব্দের নিজস্ব বৈশিষ্ট্য। আবার উদ্দেশ্য বিচারে গঠিত বিভিন্ন ধরনের বাক্য হোক বা শব্দের বৈশিষ্ট্য থেকে উদ্ভূত বিভিন্ন ধরনের বাক্যরীতি হোক, এভাবে গঠিত যাবতীয় বাক্যকে আবারও বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য একটির সঙ্গে অন্যটিকে বিভিন্নভাবে জুড়ে দিয়ে নতুন নতুন লম্বা লম্বা বাক্য গঠন করা যায়, যেগুলিকে আমরা বলতে পারি প্রেজেন্টেশন। আমরা যদি একটি বাক্যকে একটি সেন্টেন্স বলি তাহলে সেই জাতীয় বাক্যকে বলতে পারি টেক্সট। সুতরাং সেই সব বিচারেও বাক্যকে অনেক ভাগে বিভক্ত করা যায়, বা অন্তত বাক্য তৈরির মেকানিজমে অনেক ধরনের সম্ভাবনা আবিষ্কার করা যায়। বাক্য ব্যবহারের উদ্দেশ্যের বিচারে যদি বিভিন্ন বাক্যকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয় তাহলে আমরা কেন যোগাযোগ করি তার জবাব পেয়ে যাই। আসলে আমরা কেন যোগাযোগ করি? হয় আমরা তথ্য দিতে চাই অ্যাসার্টিভ সেন্টেন্স, বা তথ্য গ্রহণ করতে চাই কোয়েশ্চেন, বা আমরা কোনো তথ্য শুনে সে ব্যাপারে বিস্ময় প্রকাশ করতে চাই এক্সক্লামেটরি সেন্টেন্স,
বা কোনো তথ্য শুনে আমরা সে ব্যাপারে শুভকামনা প্রকাশ করতে চাই। এভাবে বিভিন্ন উদ্দেশ্য প্রকাশের জন্য আমরা বিভিন্ন ধরনের বাক্য গঠন করি। আর এভাবে আমরা কমিউনিকেশনের অপরপক্ষকে ইনভলভ করি, জড়িত করি। আবার শব্দের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের বাক্য গঠিত হয়। এইসব বিচারে বিভিন্ন বাক্যকে বিশ্লেষণ করলে আমরা হাউ টু কম্বাইন ওয়ার্ডস প্রশ্নটির জবাব পেয়ে যাই। প্যাটার্ন বা স্ট্রাকচার বলতে কি বোঝায় তা তখনই উদ্ঘাটিত হয়। আমরা বলেছি যে বিভিন্ন শব্দ তাদের নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী অন্য শব্দের সঙ্গে মিলিত হয় বা অন্যান্য বিভিন্ন শব্দকে তার কাছে ডেকে আনে। এই বৈশিষ্ট্য কিন্তু ভিন্ন ভিন্ন শব্দের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। যেমন আমরা জানি যে পার্টস অফ স্পিচ হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই শব্দগুলির প্রত্যেকটির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, যা দ্বারা তারা অন্যদের সঙ্গে মিলিত হয় বা অন্যদেরকে তাদের কাছে ডেকে আনে। এই বৈশিষ্ট্য না জানা পর্যন্ত প্যাটার্ন, স্ট্রাকচার ইত্যাদির রহস্য কখনোই জানা সম্ভব নয়। যেমন নাউন তার প্রয়োজনে অন্যান্য বিভিন্ন শব্দকে তার কাছে ডেকে আনে এবং এই যাবতীয় শব্দগুচ্ছ দ্বারা আবার সেই নাউনকেই বোঝানো হয়, যাকে আমরা বলি নাউন ফ্রেজ। এখানে বিভিন্ন শূন্য বক্স দ্বারা বিভিন্ন শব্দকে চিহ্নিত করা হচ্ছে। এভাবে বিভিন্ন প্রোনাউনও তাদের সাথে অন্যান্য শব্দকে ডেকে আনতে পারে এবং সেই গুচ্ছ দ্বারা আবার একটি প্রোনাউনকেই বোঝানো হয়, যেমন সামবডি স্পেশাল। সচরাচর প্রোনাউন ফ্রেজ নামক কোনো শব্দগুচ্ছ উচ্চারিত হতে শোনা যায় না, কিন্তু একাধিক শব্দ যদি প্রোনাউনের কাজ করে তাহলে অবশ্যই তা একটি প্রোনাউন ফ্রেজ। এভাবে বিভিন্ন অ্যাডজেক্টিভও তাদের সাথে অন্যান্য শব্দকে যুক্ত করে একটি শব্দগুচ্ছ গঠন করে, যা দ্বারা আবার একটি অ্যাডজেক্টিভই বোঝানো হয়। যেমন রিয়ালি ভেরি স্ট্রং, এই শব্দগুচ্ছ দ্বারা স্ট্রংকেই বোঝানো হচ্ছে, একটু বেশি স্ট্রং হয়তো, একে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। এভাবে আমরা ভার্ব ফ্রেজও গঠন করি। মূলত ভার্বের সঙ্গে অক্সিলারি ভার্ব যুক্ত হয়ে যখন একটি ফাইনাইট ভার্ব গঠন করে বা ফাইনাইট ভার্ব গুচ্ছ গঠন করে, তখন তাকে বলা হয় ভার্ব ফ্রেজ। ইংরেজিতে ভার্ব ফ্রেজ গঠন করার সম্ভাবনা বিশাল এবং এখানেই যাবতীয় সেন্টেন্স প্যাটার্নস এবং স্ট্রাকচারের সম্ভাবনা লুকানো। যেমন মে বি ওয়ার্কিং, হয়তোবা কাজ করতে থাকছে বা কাজ করছে। এভাবে অ্যাডভার্ব ও তার সাথে অন্য শব্দকে আকৃষ্ট করতে পারে এবং একটি শব্দগুচ্ছ গঠন করতে পারে, যা আবার অ্যাডভার্ব হিসেবেই কাজ করে। টুডে আর টুমরো, আজ হোক আর কাল। ইংরেজিতে প্রেপোজিশন একটি বিশাল সম্ভাবনার জায়গা, যা বাংলাতে নেই। বাংলাতে ইংরেজি প্রেপোজিশনের অর্থ প্রকাশ করতে হলে একাধিক শব্দ যুক্ত করতে হয়, কিন্তু ইংরেজিতে একাধিক প্রেপোজিশন থাকার কারণে এই ভাষার শক্তি অনেক বড়। একাধিক প্রেপোজিশন যুক্ত হয়ে যখন একটি মাত্র প্রেপোজিশনের কাজ করে, তখন তাকে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ। যেমন ফর দ্য সেক অফ, আসলে এর অর্থ হলো সংক্ষেপে ফর, জন্যে, স্বার্থে, খাতিরে। আমরা কনজাংশনকে প্রতীকীভাবে চিহ্নিত করার জন্য কে দ্বারা চিহ্নিত করেছি। কনজাংশন একাধিক শব্দ বা শব্দগুচ্ছকে বা খণ্ডবাক্যকে সংযুক্ত করে এবং একাধিক কনজাংশন যুক্ত হয়ে একটিমাত্র কনজাংশন হিসেবেও ব্যবহৃত হয়। সেক্ষেত্রে তাকে বলা হয় কনজাংশনাল ফ্রেজ। যেমন as soon as, যখনই। ইন্টারজেকশন দ্বারা মনের আকস্মিক আবেগ প্রকাশ করা হয়, যেমন আনন্দ, বিস্ময় ইত্যাদি। অনেক ইন্টারজেকশন একটি মাত্র শব্দ দ্বারা প্রকাশিত হয়, অনেক ইন্টারজেকশন আবার একাধিক শব্দের গুচ্ছ দ্বারা প্রকাশিত হয়, সেগুলোকে বলা হয় ইন্টারজেকশনাল ফ্রেজ। যেমন থ্যাংক গড। প্রতিটি পার্ট অফ স্পিচ আবার
একাধিক শব্দ দ্বারা মণ্ডিত হয়ে একটি গুচ্ছ সৃষ্টি করার মাধ্যমে ঠিক সেই পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করতে পারে, এবং তখন আমরা তাদেরকে বলি ফ্রেজ, এবং পার্ট অফ স্পিচের নাম অনুসারে সেই ফ্রেজ এর নামকরণ করা হয়। এবং প্রতিটি পার্ট অফ স্পিচ যেমন বাক্যের সীমানায় এসে নিজে নিজে ব্যবহৃত হতে পারে, অর্থাৎ বাক্যের নিয়ম মেনে, তেমনি এই শব্দগুচ্ছগুলিও বাক্যের সীমানায় এসে বাক্যের বিভিন্ন উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। প্রতিটি ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচকে ফর্ম ইউনিট বলা হয়ে থাকে, এবং তারা যখন বাক্যের সীমানায় এসে সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন অর্থাৎ অবজেক্ট, কমপ্লিমেন্ট, মডিফায়ার ইত্যাদি নামে ব্যবহৃত হয়, তখন সেগুলিকে বলা হয় ফাংশন ইউনিট। ফর্ম ইউনিটকে ডিকশনারিতে পাওয়া যায়, ফাংশন ইউনিটকে পাওয়া যায় কেবল বাক্যের সীমানায়, অর্থাৎ গ্রামার এর নিয়ম অনুযায়ী যখন বাক্য গঠিত হয় তখন তাকেই বলা হয় ফাংশন ইউনিট। যেমন নাউন ফ্রেজ বাক্যের সীমানায় এসে ব্যবহৃত হয় সাবজেক্ট হিসেবে, ভার্ব ব্যবহৃত হয় ভার্ব হিসেবে, এবং আবারও নাউন ফ্রেজ বাক্যের সীমানায় কমপ্লিমেন্ট, অবজেক্ট ইত্যাদি হিসেবে ব্যবহৃত হতে পারে। এভাবে আমাদের বিশ্লেষণ আরও এগিয়ে যাবে, এবং আমরা যখন সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়ে নজর দিব তখন দেখব যে প্রতিটি ফর্ম ইউনিট কোনো না কোনোভাবে ফাংশন ইউনিট হিসেবে ব্যবহৃত হয়। আমরা এই পর্যায়ে এসে এখন নিজেদেরকে একটি প্রশ্ন করতে পারি, কোন দিকে যাচ্ছি আমরা? আমরা এর আগে জেনেছি যে কোনো ভাষার প্রতিটি উপাদানের নাম হলো পার্ট অফ স্পিচ, এবং সেই উপাদানগুলির একটি বা একাধিক একত্রে মিলে যদি কোনো বাক্যের একটি উপাদান হিসেবে ব্যবহৃত হয় তাহলে তাকে বলা হয় পার্ট অফ সেন্টেন্স। একেই আমরা বলেছি ফাংশন ইউনিট। অর্থাৎ ফর্ম ইউনিট হলো একটি একক শব্দ মাত্র, এবং ফাংশন ইউনিট হলো একাধিক শব্দগুচ্ছের একটি সমন্বয় যা একটি বিশেষ অর্থ দেয় এবং বাক্যে একটি বিশেষ কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ ফর্ম ইউনিট কেবল ইনফরমেশন বা তথ্য দান করে, এবং ফাংশন ইউনিট পারপাস বা উদ্দেশ্য প্রকাশ করতে সাহায্য করে। লক্ষ্য করতে হবে যে এখানে উদ্দেশ্যের প্রসঙ্গ এসেছে, অর্থাৎ এই জায়গাতেই বিভিন্নভাবে শব্দ নিয়ে, শব্দগুচ্ছ নিয়ে নাড়াচাড়া করার সুযোগ রয়েছে। এখন আমরা এই পর্যায়ে এসে আরও একটি মৌলিক প্রশ্ন উত্থাপন করতে চাই, বাক্য গঠন করা বলতে কি বোঝায়? এর আগে আমরা একটি প্রশ্ন করেছিলাম, বাক্য কাকে বলে, এবং আমরা সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছিলাম। আসলে ঠিক এই মুহূর্তে আমরা যে প্রশ্নটি উত্থাপন করেছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা জেনেছি যে আমাদের ভাষায় ফর্ম ইউনিটকে ফাংশন ইউনিটে রূপান্তরিত করার প্রক্রিয়াই হলো সেন্টেন্স মেকিং বা বাক্য গঠন। অন্তরের সঙ্গে কি এই সংজ্ঞাটা মিলে যায়নি? আসার কথা হলো, ভাষা শেখার এবং গ্রামার চর্চা করার ক্ষেত্রে যে নিয়ম নীতির রাজ্য জয় করতে হয়, এই মানচিত্র অবলম্বন করলে তার প্রায় সবই আয়ত্ত হয়ে যায়। মূলত প্রায় সবই নয়, সবই আয়ত্ত হয়ে যায়, কারণ অভিধানের বাইরে যেমন কোনো শব্দ থাকার কথা নয়, তেমনি এ যেহেতু গ্রামার এবং গ্রামারের সার্বিক বা টোটাল মানচিত্র, সেহেতু এর বাইরে কিছু থাকার কথা নয়। কারণ পার্ট অফ স্পিচের দৃষ্টিকোণ থেকে প্রতিটি শব্দ কতভাবে অন্যান্য শব্দ সাথে নিয়ে শব্দগুচ্ছ গঠন করতে পারে, এবং বাক্যের দৃষ্টিকোণ থেকে প্রতিটি বাক্যের উপাদান কতভাবে বিভিন্ন ফর্ম ইউনিট নিয়ে গঠিত হতে পারে এবং নিজেদের মধ্যে কতভাবে সমন্বয় সৃষ্টি করতে পারে, এই সব কিছুই কিন্তু আমরা এখানে বিচার করব। আবার গঠিত বেসিক সেন্টেন্স অন্যান্য বেসিক সেন্টেন্সের সঙ্গে কতভাবে মিলিত হতে পারে এবং সংযুক্ত হতে পারে, তাও কিন্তু আমাদের বিচার্য বিষয়।
ফলে আমাদের এই মানচিত্র থেকে কিছুই বাদ পড়বে না। যারা ভাষা শেখার চর্চা করতে গিয়ে অনেক কষ্ট সাধনা করে থাকেন তারা এই কথার মর্ম সহজে বুঝতে পারবেন। তা হলো, ভাষা শিখতে গিয়ে আমরা শত শত এবং মনে হয় যে হাজার হাজার স্ট্রাকচার চর্চা করতে করতে এগিয়ে যাচ্ছি। সুতরাং সেক্ষেত্রে আমরা প্রশ্ন করতেই পারি, এত শত শত স্ট্রাকচার কিভাবে একটি ফ্রেমওয়ার্কের মধ্যে চলে আসবে? আমরা কি স্ট্রাকচারের হাত ধরে সবকিছু শিখব, নাকি স্ট্রাকচারগুলি এখানে তৈরি হয়ে যাবে? আমাদের উত্তর হলো স্ট্রাকচারগুলি এখানে তৈরি হয়ে যাবে। আপনাকে কোনো স্ট্রাকচার আলাদা করে শিখতে হবে না, বা সেগুলি যে আলাদা স্ট্রাকচার সেভাবে সেগুলিকে গণ্য করতেই হবে না। এবং এই পর্যায়ে সে কারণটা বোঝা খুবই সহজ। আমরা বলেছি যে প্রতিটি শব্দের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে এবং সেই বৈশিষ্ট্য অনুযায়ী তা অন্যান্য শব্দকে তার কাছে ডেকে আনে বা শব্দগুচ্ছ গঠন করে। আসলে আমরা যাকে স্ট্রাকচার, প্যাটার্ন ইত্যাদি বলে থাকি তা কিন্তু এই বৈশিষ্ট্যেরই ফল মাত্র। সুতরাং আমরা যদি শব্দগুলির সঠিক বৈশিষ্ট্য এবং অন্যান্য শব্দের সঙ্গে তা কিভাবে আচরণ করে সেই রীতি ভালোভাবে স্টাডি করতে পারি, তাহলে আমাদেরকে আর কোনো স্ট্রাকচারের তালিকা মুখস্থ করার প্রয়োজনই হবে, কখনোই প্রয়োজন হবে না। প্লিজ এখানে একটু থামুন, এখানে কিছু শর্ত রয়েছে। ভিডিওটির সামনে এগিয়ে যাওয়ার আগে এই কথাগুলি জেনে নিতে হবে। আমরা এর আগে জেনেছি যে বিভিন্ন শব্দ তাদের বৈশিষ্ট্য অনুযায়ী অন্যান্য শব্দের সাথে মিলিত হয়ে একটি শব্দগুচ্ছ গঠন করে। এই শব্দগুচ্ছেরও আবার নিজস্ব একটি স্বভাব রয়েছে, যা অনুযায়ী সে বাক্যের সীমানা এসে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট, মডিফায়ার ইত্যাদি বিভিন্ন উপাদান হিসেবে ব্যবহৃত হয়। প্রতিটি পার্ট অফ স্পিচ কত উপায়ে নিজের চারদিকে একটি শব্দগুচ্ছ গঠন করে তা নিয়ে আমরা বিস্তারিতভাবে একটু পরে জানব। এবং আমাদেরকে এও জানতে হবে যে বাক্যের বিভিন্ন উপাদান নিজেদের মধ্যে কতভাবে নাড়াচাড়া করতে পারে বা কতভাবে অন্যান্য উপাদানকে তার সাথে নিতে পারে। এবং আমাদেরকে এও জানতে হবে প্রতিটি বেসিক সেন্টেন্স যা এভাবে গঠিত হচ্ছে তা অন্যান্য বেসিক সেন্টেন্সকে কিভাবে তার পাশে রাখতে পারে। আমরা এর আগে বলেছিলাম যে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য ভিন্ন ভিন্নভাবে বাক্য গঠন করা হয়। এখন তাহলে একটি কৌশল জেনে নিন। আপনার উদ্দেশ্য দ্বারা প্রভাবিত হবে বাক্যের প্রথম অংশ। এই কথাটি মনে রাখলে বাক্য গঠন করা, বাক্য প্রয়োগে ফ্লুয়েন্সি অর্জন করা অত্যন্ত সহজ হবে। কথাটি আমি আবার বলছি, ভিন্ন ভিন্ন উদ্দেশ্য সাধন করতে হলে বাক্য গঠনের শুরুটাই আগে বেশি প্রভাবিত হবে। যেমন কিছু বাক্য তৈরি হবে নাউন বা প্রোনাউন দিয়ে, কিছু বাক্য ভার্ব দিয়ে, কিছু বাক্য অক্সিলিয়ারি ভার্ব দিয়ে, কিছু বাক্য WH ওয়ার্ড দিয়ে, কিছু বাক্য হাউ দিয়ে, কিছু বাক্য মে দিয়ে। যারা প্রথম শিক্ষার্থী ফ্লুয়েন্সির ক্ষেত্রে তাদের অনেক সমস্যা হয়, কারণ তাদেরকে প্রথমে মনের মধ্যে অনেক অঙ্ক করে নিতে হয়। কিন্তু এই কৌশলটি যদি মনে রাখা যায় তাহলে অনেক সহজ হবে। যেমন আমি যদি কোনো তথ্য প্রকাশ করতে ইচ্ছা করি বা আমার উদ্দেশ্য যদি হয় কোনো তথ্য প্রদান, তাহলে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করব। তখন আমি সাবজেক্ট দ্বারা বাক্য শুরু করব, অর্থাৎ নাউন বা প্রোনাউন দ্বারা। যেমন মিনা ইজ আ গুড স্টুডেন্ট। আমি যদি কাউকে আদেশ বা অনুরোধ করতে চাই তাহলে অবশ্যই ভার্ব দিয়ে আমার বাক্য শুরু করব। যেমন গো দেয়ার, সেখানে যাও। আমি যদি কোনো তথ্য সংগ্রহ করতে চাই, অর্থাৎ আমার উদ্দেশ্য যদি হয় কোনো তথ্য সংগ্রহ করা বা প্রশ্ন করা, তাহলে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে আমি আমার প্রশ্ন গঠন করব। যেমন আর ইউ ম্যাড, আর ইউ ওকে। আবার কিছু প্রশ্ন রয়েছে যেগুলি
WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, যেমন হোয়াটস ইউর নেম, ওয়্যার আর ইউ গোয়িং। আমি যদি বিস্ময় প্রকাশ করতে চাই তাহলে হাউ দিয়ে আমার বাক্য শুরু করব। হাউ নাইস দ্য বার্ড ইজ, কি সুন্দর পাখিটা। আমি যদি কোনো শুভ কামনা প্রকাশ করতে চাই তাহলে মে দিয়ে আমার বাক্য শুরু করব, যেমন মে আর প্রেসিডেন্ট লিভ লং, আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হন। এবার আমরা আরও কিছু উদাহরণ দেখি। মিনা ইজ আ গুড গার্ল, মিনা একটি ভালো মেয়ে। গো দেয়ার, সেখানে যাও। ইজ শি আ গুড স্টুডেন্ট, সে কি একটা ভালো ছাত্রী। হোয়াট শি ডুইং, সে কি করছে। হাউ নাইস দ্য বার্ড ইজ, কি সুন্দর পাখিটা। মে গড ব্লেস ইউ, সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন। বাক্যগুলি যেহেতু দেখা হয়ে গেছে সেহেতু এখন শুধু বাক্যগুলির শুরুর অংশগুলি দেখুন, কারণ আপনি যখন কোনো বাক্য গঠন করবেন, বলার উদ্দেশ্যে হোক আর লেখার উদ্দেশ্য হোক, তখন শুরুটার দিকেই আপনাকে প্রথমে নজর দিতে হবে এবং সেক্ষেত্রে সফল হলে কিন্তু আপনি সহজেই ফ্লুয়েন্সি অর্জন করতে পারবেন। আমরা এর আগে বলেছি যে শব্দের বৈশিষ্ট্যই বাক্যের বিভিন্ন প্যাটার্ন এবং স্ট্রাকচার সৃষ্টি করে, এবং এখন জেনে রাখুন যে বাক্যের মূল প্যাটার্নগুলি সৃষ্ট হয় ভার্বের বৈশিষ্ট্যের মাধ্যমে। ভিন্ন ভিন্ন ভার্বের বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন হওয়ার কারণে কোনো ভার্ব তার ডানে অবজেক্ট গ্রহণ করতে পারে না, অর্থাৎ ইনট্রান্সিটিভ ভার্ব। কোনো ভার্ব তার ডানে একটি মাত্র অবজেক্ট গ্রহণ করে, ট্রান্সিটিভ ভার্ব, অর্থাৎ মনোট্রান্সিটিভ ভার্ব। কোনো ভার্ব তার ডানে দুটি অবজেক্ট গ্রহণ করতে সক্ষম, ডাইট্রান্সিটিভ ভার্ব, এটাও ট্রান্সিটিভ ভার্ব। কোনো ভার্ব তার ডানে একটি অবজেক্ট গ্রহণ করতে পারে এবং তার ডানে সেই অবজেক্টের পরিচয় প্রকাশকারী আরেকটি নাউন গ্রহণ করতে পারে, যাকে বলা হয় কমপ্লিমেন্ট। একে বলা হয় কমপ্লেক্স ট্রান্সিটিভ ভার্ব। এভাবে কোনো ভার্ব তার ডানে একটি অবজেক্ট গ্রহণ করতে পারে এবং তারও ডানে সেই অবজেক্টকে বর্ণনাকারী একটি অ্যাডজেক্টিভ বা মডিফায়ার গ্রহণ করতে পারে, একেও বলে কমপ্লেক্স ট্রান্সিটিভ ভার্ব। কিছু ভার্ব আছে যারা তাদের ডানে একটি অবজেক্ট গ্রহণ করতে পারে, সচরাচর ব্যক্তিবোধক অবজেক্ট, এবং ভার্বের ক্রিয়া অবজেক্টের উপর আপতিত হলে যে রেজাল্ট বা ফল তৈরি হয় তা আরেকটি ভার্বের আইএনজি রূপের মাধ্যমে প্রকাশ করতে পারে এবং তার মাঝে থাকে একটি প্রেপোজিশন, সচরাচর ইনটু। এই ভার্বগুলির সংখ্যা কম হলেও অত্যন্ত আকর্ষণীয় স্ট্রাকচার সৃষ্টি করে। গো, গো একটি ইন্ট্রান্সিটিভ ভার্ব। এই ভার্ব কোনো অবজেক্ট গ্রহণ করতে পারে না। এরপরে যদি কিছু বসতেই হয় তাহলে তা হবে অ্যাডভার্ব, না হয় প্রেপোজিশনাল ফ্রেজ, যা আসলে অ্যাডভার্বের মতোই কাজ করবে। ড্রিঙ্ক, পান করা, এই ভার্বটি একটি ট্রান্সিটিভ ভার্ব। ভার্বটি তার ডানে একটি অবজেক্ট গ্রহণ করতে পারে, যেমন ড্রিঙ্ক মিল্ক, দুধ পান করো, অর্থাৎ এটি হলো মনোট্রান্সিটিভ ভার্ব। একটি মাত্র অবজেক্ট গ্রহণ করতে পারে বলেই এর নাম হচ্ছে মনোট্রান্সিটিভ। মনো অর্থ এক। ড্রিঙ্ক ভার্বটির বৈশিষ্ট্য বিশ্লেষণ করার জন্য আমরা একটি প্রশ্ন করব। এই কাজটি অর্থাৎ ড্রিঙ্কিং এর কাজটি কিসের বা কার উপর ঘটে? এখানে তা মিল্কের উপর ঘটছে, কারণ মিল্ক ছাড়া ড্রিঙ্কিং কাজটাই সম্ভব নয়। ফলে মিল্কই হলো এর অবজেক্ট। যদি প্রশ্ন করা হয় কার জন্য ঘটে, তাহলে এই জাতীয় কোনো প্রশ্নের জবাব এই ভার্ব দিতে পারে না বা এখানে তার প্রয়োজন নেই। টেল, বলা। যদি প্রশ্ন করা হয় কাজটি অর্থাৎ এই বলার কাজটি কিসের বা কার উপর ঘটে, তাহলে আমরা একটি উত্তর পেতে পারি, যেমন স্টোরি, টেল মি আ স্টোরি, আমাকে একটি গল্প বলো। এবং একই সাথে যদি প্রশ্ন করা হয় কার জন্য কাজটি ঘটে, তাহলে এই ভার্ব কিন্তু সেই প্রশ্নের জবাব দিতেও সক্ষম। স্টোরিটা কাকে শোনানো হচ্ছে তার জন্যে, টেল মি
আমাকে বলো। সুতরাং এখানে দুটি অবজেক্ট পাওয়া যাচ্ছে। স্টোরি বা বস্তুবাচক বা বিষয়বাচক অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, এবং মি ব্যক্তিবাচক অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট ব্যক্তিবাচক হওয়ায় সেক্ষেত্রে নাউন এবং প্রোনাউন উভয় ব্যবহৃত হয়, এবং ডিরেক্ট অবজেক্ট বস্তুবাচক হওয়ায় তা নাউন হিসেবেই ব্যবহৃত হয়। মেক বানানো বা নতুন একটি রূপ দান করা অর্থে। যেমন আমরা তাকে ক্যাপ্টেন বানালাম। কাকে বানালাম? তাকে। আমরা যা করলাম তারপর তার পরিচয় কি হলো? তার পরিচয় হলো সে ক্যাপ্টেন হলো। অর্থাৎ এখন সে এবং ক্যাপ্টেন একই ব্যক্তি, কিন্তু ক্যাপ্টেন যেহেতু নাউন, সেহেতু এই শব্দটি হলো অবজেক্ট এর কমপ্লিমেন্ট, অন্য একটি রূপ, অন্য একটি পরিচয়। কিন্তু এটি অবজেক্ট নয়, কারণ হিম এবং ক্যাপ্টেন একই ব্যক্তিকে চিহ্নিত করছে। যদি ভিন্ন ব্যক্তিকে বা বস্তুকে চিহ্নিত করত, তাহলে এই দুটি শব্দ দুটি ভিন্ন অবজেক্ট হতো। ব্রেক ভাঙা বা ভেঙে ফেলা। উপরে যেমন দেখানো হয়েছে ড্রিঙ্ক, ড্রিঙ্কের মতো কিন্তু এই ভার্বটিও একটি অবজেক্ট গ্রহণ করতে পারে। যেমন হি ব্রোক দ্য গ্লাস, সে গ্লাসটি ভাঙল। কিন্তু এই ভার্বটি এরপরে অবজেক্ট এবং সেই অবজেক্টকে বর্ণনাকারী একটি মডিফায়ারও গ্রহণ করতে পারে, সে যোগ্যতাও এর রয়েছে। ফলে এটি কিন্তু ভিন্ন একটি স্ট্রাকচারও সৃষ্টি করতে পারে। যেমন কোন জিনিসটাকে ব্রেক করা হচ্ছে? দরজাটাকে। কেন? কারণ তা স্বাভাবিকভাবে খোলা যায়নি, এবং ব্রেকিংয়ের পর তা কি হলো? তা খুলে গেল। হি ব্রোক দ্য ডোর ওপেন, সে দরজাটা ভেঙে খুলল। এভাবে টিয়ার ইট ওপেন, এটা ছিঁড়ে খোলো। এমনি খোলা যাচ্ছে না, ছিঁড়েই খোলো। টক কথা বলা। স্বাভাবিক অর্থে আমরা জানি যে এই ভার্বটি একটি ইন্ট্রানজিটিভ ভার্ব, কারণ সে তারপরে কোনো অবজেক্ট গ্রহণ করে না। কিন্তু এই ভার্বটির অন্য একটি অর্থ রয়েছে, এবং সেই অর্থেই সে ভিন্ন একটি অসাধারণ স্ট্রাকচার সৃষ্টি করতে পারে। যেমন কার সাথে কথা বলা হলো, সেই ব্যক্তির নাম হবে একটা নাউন বা প্রোনাউন। কি উদ্দেশ্যে কথা বলা হলো? এই উদ্দেশ্যে কথা বলা হলো যেন মিষ্টি কথার কারণে সে কিছু টাকা দেয়। ফলে সেই কথা বলার ফল হলো এই যে তাকে কিছু টাকা দিতে হলো। এই ফলটি ভার্ব আইএনজি হিসেবে প্রকাশ করা হয়। শি টকড মি ইনটু গিভিং হার সাম মানি, সে এমনভাবে আমার সঙ্গে কথা বলল যেন আমি তাকে কিছু টাকা দিই এবং আমাকে তা দিতেও হলো। এভাবে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন ভার্ব তার বৈশিষ্ট্য অনুযায়ী এক বা একাধিক শব্দ তার ডানে নিতে পারে বা নাও নিতে পারে, এবং আমরা এই ভার্বগুলি এভাবে পাচ্ছি: ইনট্রানজিটিভ ভার্ব, ভি প্লাস ও মনোট্রানজিটিভ ভার্ব, ভি প্লাস ও ডাইট্রানজিটিভ ভার্ব, এটাও ট্রানজিটিভ, ভি প্লাস ও প্লাস সি কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্ব, এটাও ট্রানজিটিভ, ভি প্লাস ও প্লাস এম কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্ব, এটাও ট্রানজিটিভ, ভি প্লাস ও প্লাস ইনটু প্লাস ভিআইএনজি কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্ব, এটাও ট্রানজিটিভ। আমরা কয়েকটি ইনট্রানজিটিভ ভার্ব দেখি। ওয়াক হাঁটা, আই ওয়াক আমি হাঁটি। কি হাঁটি, কাকে হাঁটি, এই জাতীয় প্রশ্ন যেহেতু এক্ষেত্রে করা যায় না এবং এই প্রশ্নের যেহেতু উত্তর নেই, সেহেতু এই ভার্বের কোনো অবজেক্ট নেই। লাভ হাসা, আই লাভ আমি হাসি। স্লিপ ঘুমানো। টক কথা বলা, শি ইজ টকিং নাও সে এখন কথা বলছে। রাইজ ওঠা, দ্য সান ইজ রাইজিং সূর্য উঠছে। ফ্লোট ভাসা,
দ্য ফ্লাওয়ার ইজ ফ্লোটিং অন ওয়াটার। ফুলটা পানিতে ভাসছে। ফ্লো প্রবাহিত হওয়া, নিজে নিজে চলে যাওয়া, প্রবাহিত হওয়া নিজে নিজে ঘটছে বলেই সেই ঘটনার জন্য অন্য কিছুর আশ্রয় প্রয়োজন হচ্ছে না, ফলে এর কোনো অবজেক্ট নেই। বার্ন জ্বলতে থাকা, জ্বলা, পোড়া, এই অর্থে এটি ইন্ট্রানজিটিভ ভার্ব। কিন্তু আমরা আগেই বলেছি যে একই ভার্বের বিভিন্ন ধরনের যোগ্যতা থাকতে পারে, ফলে একই ভার্ব একাধিক স্ট্রাকচার সৃষ্টি করতে পারে। এখানে কয়েকটি ভার্ব আছে যেগুলি অন্যান্য স্ট্রাকচারও সৃষ্টি করতে পারে। আসুন তাহলে দেখা যাক। এভাবে এখন অন্যান্য বিষয়গুলি বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের কোর্সের মধ্যে আমরা আবারও শুরু থেকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে প্রতিটি ওয়ার্ড দেখে তাদের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে সামনে এগিয়ে যেতে থাকব, এবং ইংরেজি গ্রামারের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমরা সবই আমাদের নখদর্পণে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এতক্ষণ আপনি যা জানলেন তা কিন্তু বছরের পর বছর পরিশ্রম করেও অনেকেই জানে না, জানতে পারে না। অথচ আপনি যদি এখনই কিছু লিখতে বা বলতে শুরু করেন, অর্থাৎ ইংরেজি ব্যবহার করতে শুরু করেন, তাহলে দেখবেন যে আপনার ভিতর থেকে কিছুই আসছে না। তার কারণ হলো আপনি তো কেবল মানচিত্র দেখেছেন, আপনি তো সেই রাজ্যে বিচরণ করেননি। আপনাকে এখন এই মানচিত্র অনুযায়ী বিভিন্ন কনটেক্সট থেকে ইনপুট গ্রহণ করতে হবে, যা আমরা আমাদের কোর্সে করব, এবং এভাবে ধাপে ধাপে আমাদের তৃষ্ণার প্রতিটি স্তর পূরণ হতে থাকবে এবং আমাদের জ্ঞান আমাদের দক্ষতায় রূপান্তরিত হতে থাকবে ইনস্ট্যান্টলি ইনশাআল্লাহ। বেসিক ইংলিশ ফর অল কোর্সে ভর্তি হওয়ার জন্য আগ্রহীগণ নিচের লিঙ্কে ক্লিক করুন। সেন্টেন্স মেকিং প্রসেস হিসেবে আমরা যা আলোচনা করলাম তা কিন্তু অতি ক্ষুদ্র, যদিও আমাদের মানচিত্র একেবারেই সার্বিক। আমরা কেবল ভার্বের এক্সটেনশন দেখেছি, এরও পরে রয়েছে এক্সপ্যানশন, মডিফিকেশন, কোঅর্ডিনেশন, সাসপেনশন, ট্রানজিশন, ট্রান্সফরমেশন ইত্যাদি, যেগুলি শুধু ভার্বকে ঘিরে নয়, যাবতীয় ওয়ার্ড টাইপ বা পার্ট অফ স্পিচকে ঘিরে, এবং বাক্যের সীমানাও এই জাতীয় প্রক্রিয়ার কয়েকটি প্রযোজ্য। সুতরাং আমরা আমাদের কোর্সে যাবতীয় বিষয় বিস্তারিতভাবে আলোচনা করব এবং বিভিন্ন কনটেক্সটে আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ।